না না না, ছেড়ে দেব না। কোথাও মানুষ কালিকা প্রসাদ, শিল্পী কালিকা প্রসাদকে কোথাও ছাপিয়ে গিয়েছিল তার যেভাবে সহজ পন্থা, সহজভাবে সহজ মানুষ খুঁজে আনার চেষ্টা এবং সহজভাবে জীবন ধারণ করা, জীবন বাঁচার একটা দৃষ্টিভঙ্গি, সেটা কোথাও হয়তো বাংলা সঙ্গীত জগৎ থেকে চলে গেল চিরতরে। এবং যেভাবে বাংলার প্রত্যন্ত প্রান্ত থেকে তিনি একটু একটু করে গান নিয়ে এসেছেন, সেটাকে নিজের মতো করে পরিবেশন করেছেন, অনেক হারিয়ে যাওয়া জিনিসও তিনি তুলে ধরেছেন দুই বাংলারই। সেখানে কোথাও কালিকা প্রসাদ হয়তো কোথাও সঙ্গীত শিল্পী হিসেবে থেকেও অনেক বড় হয়ে গেছিলেন, কোথাও কালিকা প্রসাদ নিজেও একটা প্রতিষ্ঠানের জায়গায় পৌঁছে গিয়েছিলেন এই জায়গাগুলোর থেকে। আমাদের সঙ্গে রয়েছেন যারা আজকের এই হৃদ মাজারে কালিকা, এই স্মৃতিচারণার মধ্যে যারা আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন, যারা আমাদের সঙ্গে অবশ্যই তাদের নিজেদের অভিজ্ঞতা কিছুটা হলেও ভাগ করে নেবেন, কিছুটা হলেও আমাদেরকে জানাবেন যে মানুষ কালিকা প্রসাদ, শিল্পী কালিকা প্রসাদ, তার জীবনের সংগ্রাম, স্ট্রাগল, সেই খুঁজে বার করা গানগুলো, সেটা কতখানি দুঃসাধ্য ছিল, কতটা সহজ পথ ছিল না, সহজ থাকার তার যে বাসনা সেইটা। আমাদের সঙ্গে রয়েছেন শাওলি মজুমদার। শাওলিদি বাচিক শিল্পী এবং একই সঙ্গে মহুল ব্যান্ডে দীর্ঘদিন ধরে কাজ করছেন এবং ঘটনাচক্রে কালিকাদা এবং তার স্ত্রী দুজনের সঙ্গেই কোথাও সেই কলেজ ক্যাম্পাস, ইউনিভার্সিটি ক্যাম্পাস, সেই মুহূর্তগুলো যাপন করেছেন শাওলিদি। তার পাশে রয়েছেন মনসুর ফকির। আলাদা করে মনসুর বাবার কোনো পরিচয় দেওয়ার দরকার নেই। মনসুর ফকির আজকে তিনি রয়েছেন আমাদের মধ্যে এবং এটা একটা বড় পাওনা। তার থেকে অবশ্যই আমরা জানার চেষ্টা করব কিভাবে কালিকাদা দীর্ঘদিন ধরে এই সংগ্রাম চালিয়ে গেছেন। সৌরভ মণি রয়েছেন, সঙ্গীত শিল্পী, অবশ্যই মাটির সুর, মাটির টান নিয়ে সহজ জীবনযাপনের মধ্যে রয়েছেন গৌতম রায়, পারিবারিক বন্ধু কালিকাদার, এবং অবশ্যই রয়েছেন দেব চৌধুরী, দীর্ঘদিনের সঙ্গী, দীর্ঘদিনের সহযোদ্ধা, সহমর্মী এবং একই সঙ্গে সহকর্মীও। প্রত্যেকেই স্বাগত। যদিও আজকে এমন একটা দিনে আমরা সবাই একসঙ্গে হলাম, যে দিনটা নেহাতি ভীষণ রকম ভারাক্রান্ত, একটা বিষাদগ্রস্ত দিন, যে দিনটাতে নতুন করে সত্যি কারোর কিছু বলার নেই, কিন্তু অনেক কিছু জানার রয়েছে, অনেক কিছু ফিরে দেখার একবার রয়েছে অবশ্যই সেই মানুষটাকে। আমি প্রথমেই মনসুর ফকির আপনার কাছে আসবো। মনসুর দা, কালিকাদা তো দীর্ঘদিন ধরে এই লড়াই চালিয়ে যাচ্ছিল, দীর্ঘদিন ধরেই মাটির গান, মাটির সুর, বাংলার লোকগান, বাংলার হারিয়ে যাওয়া অনেক ধরনের গান, সেগুলো খুঁজে বার করার চেষ্টা করছিল। কিভাবে আপনার সঙ্গে আলাপ, আপনার আখড়ায় যাওয়া কালিকাদার? নমস্কার। আজ থেকে আমার সঙ্গে আলোচনা 25 বছরের বেশি হবে, তো কম হবে না। 80-এর আশপাশ থেকে বোধ হয়। হ্যাঁ, 25 বছরের আগেও আমার সঙ্গে দেখা, আমার বাড়িতে উনি যেতেন আর কি। তার সঙ্গে আমাদের দেব চৌধুরী, কালিকাদা, আমাদের শওকত, অভিষেক, একটা গ্রুপ ছিল আলিপুরদুয়ারের, বা তো শিলচরের ছেলে আর কি, খুব ভালো একটা মানুষ বাংলার আমাদের। যাই হোক, মানে ওনার যে জীবনী ভাবনাটা ছিল, আমরা জানি আর কি যে দুটো মানুষ, একজনকে হারালাম। আমরা যেভাবে দেখতাম যে সে আকাশের চন্দ্র, পূর্ণিমা শশী, আজকের দিনে আমাদের আমাবস্যী শশী, মানে অন্ধকার নিজেকে দেখছি, যে আকাশে এসে চাঁদ মতন দেখতাম। যে সারা বাংলার শিল্পীদের গ্রাম থেকে, মানে যে লুকাত যে শিল্পীরা পিছনে যে পড়েছিল, আমাদের মতন মানুষ, আরও অনেক গরিব শিল্পীরা, বাউল ফকিরদেরকে গ্রাম থেকে তুলে আনার যে জায়গাটা, আমার মনে হয় আজ থেকে মানে 5-7 বছর আগেও ছিল না, 20 বছর আগেও ছিল না, 30 বছর আগেও ছিল না। আমি জানি, আমার প্রায় 65-76 বছর আমার এই গান জগতের আর কি। বাবা আজহার ফকির, আমরা ফকিরের ঘর থেকে আসছি। তো এই মানুষটা বা দেব চৌধুরী আমাদের 60 জন শিল্পীদের পেনশন ভাতা আমার করেছে, আমিও পাচ্ছি। মানে এই দুটো মানুষ মানে একদম মানে চাঁদ সূর্যের মতন আমি মনে করি। তো আজকে বলার মতন কোনো স্কোপ আমার নেই। যখন আমি 10টা 10:30 ফোনটা পেলাম 11টার দিকে, তখন আমি আশ্রমে ছিলাম আর কি। তখন শরীরটা আমার খুব খারাপ ছিল, জ্বর। তখন আমি ফোনটা শুধু কানে হাত থেকে পড়িয়ে গেছি, আমি নিজে পড়িয়ে গেছি যে একজন হারালাম। সে আকাশের চন্দ্র, পূর্ণিমা, চাঁদ, আমাদের সারা বাংলার, বা আমাদের যে আমি ঠিক বোঝাতে পারছি না যে আমার একটা কথা, যে এই সোনার বাংলার সবুজ পাতায় তোমার স্পষ্ট করে নামটা আমরা লিখতে চাই। দেবদা, দীর্ঘদিন ধরে আপনি ওনার সঙ্গে থেকেছেন, সহমর্মী, আমি কিছুক্ষণ আগেই বললাম, সহযোদ্ধা লোকসঙ্গীত নিয়ে এই যে আরবান যে কাজটা হচ্ছে, মানে আমি স্পেসিফিক্যালি কয়েকটা নাম বলতে পারি। এই লোকসঙ্গীতের যে নগরায়ন, এই কাজটা প্রথম শুরু করেছিলেন বাংলার দুই বিখ্যাত ইন্টেলেকচুয়াল, গৌতম চট্টোপাধ্যায় এবং দীপক মজুমদার। মানে এনারা কেউ এখন নেই,
সেই মহিনের ঘোড়াগুলি সেই গৌতম দা এবং তাদেরও গুরু দীপক মজুমদার, এরা এই কাজটা শুরু করেছেন। এছাড়া মহিনের ঘোড়াগুলি রঞ্জন ঘোষাল অনেকেই ছিলেন এই প্রসেসটার মধ্যে। তারপরে এই যে রিলে রেসের ব্যাটনটা এটা চলে গেল শুভেন্দু মাইতি, বেশ কিছুদিন এই কাজটা করেছিলেন। তারপরে উল্লেখযোগ্যভাবে কলকাতার অনেক মানুষ আছেন যারা নগরে মানে নগর থেকে গ্রামাঞ্চলে যান, লোকশিল্পীদের থেকে গান রেকর্ড করেন এবং নিয়ে আসেন, এবং তাদের সঙ্গে লোকসঙ্গীত শিল্পীদের সখ্যতা আছে, অতি ভালো, তারা যথেষ্ট সম্মান করেন। কিন্তু এই যে এদের নিয়ে যে একটা প্যাট্রোনাইজেশন, আরবানাইজেশন, সেই কাজটা কিন্তু মানে আমরা করতাম এবং আমরা একটা স্বপ্ন দেখেছিলাম। মানে কালিকার সঙ্গে আমার এই স্বপ্নটা শেয়ার হয়েছিল 2008-9 সালে। তখন কালিকার দোহান নিয়ে ফুল ফর্মে, তো সেই সময় আমরা মানে সহজিয়া নিয়ে কাজ শুরু করেছি। তখন কালিকার একটা স্বপ্ন ছিল যে দেব একদিন আমরা এরকম একটা সময় আসবে যে লোকশিল্পীর জন্য 2000 টাকা আর 2 বোতল মদ এটা হবে না। এটা আমাদের বাংলার ব্যর্থতা ছিল এক সময়, যে লোকশিল্পীর জন্য 2 বোতল মদ আর 2000 টাকা, আর যারা মতন গায়ক মানে কপি সিঙ্গার তাদের জন্য 20,000 টাকা বা 40,000 টাকা। এই স্বপ্নটা কিন্তু সেই প্যাকেজিংটা তাদের মধ্যে ছিল না, সেই প্যাকেজিং এর দাম কোথাও দীর্ঘদিন পর্যন্ত বাংলার মানুষ দিতেও পারেনি। এখন গত 5 বছর ধরে কিন্তু সিনেমাটা সেরকম নয়। এখন কিন্তু মনসুর ফকির স্টার আইকন, এখন কিন্তু লোকসঙ্গীত শিল্পীদের সমসারিতে বসা জায়গা হয়েছে। এটা কিন্তু গত 5 বছর ধরে এই নতুন আমাদের এই পরিবর্তনের সরকার আসার পর তারাও কিন্তু যথেষ্ট সম্মান দিয়েছেন লোকশিল্পীদের, যার ফলে এই লোকসঙ্গীতের প্রকৃত গ্লোবাল মার্কেটটা ওনাদের কাছে খুলে গেছে। প্রকৃত গ্লোবাল মার্কেটটা খুলে গেছে। তো এই সহমর্মিতা বলো বা স্বপ্নটা দেখো, স্বপ্নটা তো একসঙ্গে দেখেছিলাম এবং স্বপ্নটা কিন্তু সফল, এখনো যে পুরোটা শেপ পেয়েছে তা নয়, বলতে পারো 25% হয়েছে। বাকি 75% হাঁটা কালিকা থাকলে রাস্তাটা অনেক সুবিধে হতো, অনেকটা বাকি রয়ে গেল সেই পথ চলাটা। এবার আমরা বড় একা হয়ে গেলাম, মানে লড়বো কিভাবে, মানে হাতটা তো ধরতে হবে, মানে একা তো লড়া যায় না। আমি এই জায়গা থেকে মানে সৌরভের কাছে আসবো যে দীর্ঘদিন ধরে এই যে সংগ্রাম, মানে এটাও তো এক ধরনের লড়াই। মানে যেভাবে বাংলার গান, যে বিষয়টা দেব উনিও বলছিলেন যে সেই প্যাকেজিংটা কোথাও হয়তো ছিল না, কিন্তু কালিকাতে কোথাও সেই র ফর্মটা, সেই সহজ সুরটা, সহজ গানগুলো বিভিন্ন ফর্মে, তার সঙ্গে বিভিন্ন ফর্ম, ভাওয়াইয়া ভাটিয়ালির বিভিন্ন সেই জিনিসগুলোকে নিয়ে এসে যেভাবে কোথাও আমাদের নগরের আঙিনায় এসে দাঁড় করিয়ে দিয়েছিল, গ্লোবাল, একদমই তাই। সেই লড়াইটা, মানে তুমি একজন মানে দীর্ঘদিন ধরে মাটির গান গেয়ে মাটির কাছাকাছি থেকে এই লড়াইটাকে তোমরা কিভাবে দেখো, কালিকাদার লড়াইটা? এখন কালিকাদা এসছেন শিলচর থেকে, আমি এসেছি হিঙ্গলগঞ্জ থেকে। বাংলাদেশের ওই প্রান্ত, বাংলাদেশের একদম বর্ডারে হিঙ্গলগঞ্জ। তো আমরা এক সময় গানের দল খুললাম একটি, বললাম যে ভাটিয়ালি গান গাইবো। সবাই যদি ব্লুজ জ্যাজ গাইতে পারে, কেন আমরা গাইতে পারবো না? আমরাও সেই আন্দোলনের সঙ্গী। তো এটার হাজারো গান লুপ্ত হয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে, অচেনা সুর তুলে আনে না কেউ। তো আমরা সেই কাজে লেগে পড়লাম যে আমাদের যা যা মেমোরি আছে করতে করতে আজকেই হয়তো আমরাও কোথাও গিয়ে গায়কের মর্যাদা পাচ্ছি। তো আমার সাথে কালিকাদার হঠাৎ একটি আলাপ হয় একটি অনুষ্ঠানে, বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে। তো সেখানে আমি মিলাদ গিয়েছিলাম, আমার মনে আছে। হঠাৎ একটি ফোন এলো যে এরকম একটা প্রযোজনা করছি, একটা আজব কুদরতি নামে, যে লালন শাহের খাতা চুরি গেছে এবং অভিযোগ করেছেন ভোলা ইসা ফকির, কুষ্টিয়ার মুন্সেফ মতিলাল দাস, অন্নদাশঙ্কর রায়দের কাছে, এরকম যে সাইজির খাতা আর আখড়ায় ফেরত আসছে না, তো কি করা যায়? তো এটা ভয়ানক চুরি, এই সময় যদি আহারে একটা এরকম টিভি নিউজ চ্যানেল থাকতো, এই সমস্ত করে একটা দুই পক্ষের গান এবং তাদের সম্পর্ক সমন্বয় বিন্যাস এরকম একটি বলে, তুমি এসো তো। এবার উনি আবিষ্কার করলেন কি দিয়ে আমাকে, সেই অনুষ্ঠানে আমরা কতগুলো গান গাইছিলাম, তার মধ্যে আমরা তুলে ধরার চেষ্টা করছিলাম যে চেনা গান তো সবাই গাইবে, কিন্তু অচেনা সুর কেউ তো আনতে চাইবে না। আমরা শরীয়ত মারিফতের দ্বন্দ্ব ভুলে গিয়েও, আমার মনে আছে আমি একটা গান গেয়েছিলাম, মানে ওই মানুষটা হয়তো দেখা হলে আবার শুনতে চাইতেন, আজকে সন্ধ্যেবেলা দেখা হলো যে ওই লাইনটা আবার গাও না। গানটার লাইন আমি শোনাই ওনাকে, উনি দূর থেকে শুনুন আজকে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবী আমার হিজরত করলেন মক্কা শহরে তায়েফে, তায়েফবাসী করলো জুলুম সহেন নবী নীরবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা
মাওলানা মোহাম্মদ। নবী আমার ইউপাত হলেন আর ছেড়ে গেলেন দুনিয়া, কাঁদে উম্মত কাঁদে দুশ্মন দুঃখের খবর শুনে আয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। গোর্কি সদনের অনুষ্ঠানে আমি নিমন্ত্রণ পেলাম, দোহারের অনুষ্ঠান, একক অনুষ্ঠান, যে সেটা কোন সাল? গাওয়ার 2007 সাত। 8-এ প্রযোজনা হচ্ছে, 7-এর শেষ দিকটা একদম। ইউনিভার্সিটি স্টুডিও হয়েছিল এটা গোর্কি সদনের অনুষ্ঠান। দু হাত তুলে মানুষটা বলে, শোনাও, আমরা সবাই গলা লাগাবো, আমাদের কি জাতপাত আছে গো, আমরা না গানের লোক, কি বলবো মানুষটা নেই, ভাবতেও পারছি না। আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে কালিকা প্রসাদ ভট্টাচার্য কোথাও হয়তো সেই ভট্টাচার্য পদবিটা কোথাও আসেনি তার জীবনে, মানে কালিকা প্রসাদ সমস্ত জাত ধর্ম গোত্রের ঊর্ধ্বে কালিকা প্রসাদ কালিকাদা হয়ে ভীষণ রকম জীবন্ত হয়ে উঠেছিলেন, একরকম মানে অন্যরকমের প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল কালিকাদার মধ্যে। এবং তার মধ্যে অন্য কিছু নিজেকে দুই বাংলার কথা বললে সৌরভ, সেক্ষেত্রে মানে কালিকাদা নিজেকে একসময় বলতাম 71-এর সন্তান, এবং বলতো যে 71-এর সন্তান এবং দুই বাংলার প্রভাবই রয়েছে, দুই বাংলার মাটির টান, গানই খুঁজে বার করা কোথাও সেটা একটা ব্রত। দেখো, আমরা 9-এর দশক দেখেছি, 80-র দশকটা খুব ছোটবেলা তো আমাদের। 2010 আর 2017 সাল বিপ্লবটা ভাবো, তার প্রতিক্রিয়ার যে মানুষগুলো, সেই মানুষটার একেবারে যে সময় তার উপভোগ করা উচিত, হ্যাঁ কত মানুষ এসে গাইছে দেখবো, সেই সময় মানুষটা নেই। নিশ্চয় শিল্পী কালিকা প্রসাদ, তার ব্যাপ্তিও বিশাল এবং সেই নিয়ে আলোচনা কোথাও ফুরবে না। তবে মানুষ হিসেবে তার বেড়ে ওঠা, তার শৈশব, সেটা যদি আমরা একটু জানতে চাই, আমাদের সঙ্গে রয়েছেন গৌতম রায়, পারিবারিক বন্ধু। গৌতম দা, ছোট থেকেই তো দেখছেন কালিকাদাকে। কালিকার যেটা সব থেকে বড় বৈশিষ্ট্য ছিল, খুব ছোট থেকেই ও মানুষকে বড় আপন করে নিতে পারত। ওর যে শিলচরের প্রসঙ্গ বন্ধুরা বলছিলেন, শিলচরের প্রসঙ্গের সঙ্গে আরেকটা কথা বলতে হয়, সিলেট বা শ্রীহট্ট এটা হচ্ছে ওর ভিত্তিভূমি, ওর মননভূমি। সেই জায়গা থেকে ওদের পরিবার শিলচরে আসেন। তাই এই দুই বাংলার লোকায়ত ধারার যে মূল শেকড়গুলো, সেগুলো ওর মধ্যে একটা আশৈশব গড়ে উঠেছিল। দেব এরা নিশ্চিত জানেন ওর জীবনে অনেকখানি প্রভাব ওর দিদির। তার যে সঙ্গীত এবং লোকায়ত সংস্কৃতির প্রতি যে আগ্রহ, সেই আগ্রহগুলো কালিকাকে খুব ছোট থেকেই উদ্বুদ্ধ করেছিল। এবং অনেকেই তার কাছের মানুষ, অনেকেরই হয়তো দেখবার সৌভাগ্য হয়েছে, ওর দিদি একজন কিন্তু খুব আত্মস্থ লোকায়ত শিল্পী। বিশেষ করে এই শ্রীহট্ট অঞ্চলের কিছু লোকায়ত ছোট ছোট প্রথা আছে, যার মধ্যে একটি খুব উল্লেখযোগ্য মনসা ভাসান যখন হয়, সেই মনসা ভাসানের নাচ, এটা ওর দিদি বড় সুন্দর জানেন এবং সেটি কালিকাও অনেকটা আয়ত্ত করেছিল। এবং আপনি যদি উত্তর পূর্বাঞ্চলের বাঙালি অধ্যুষিত এলাকাগুলো দেখেন, বিশেষ করে শ্রীহট্টের পাশাপাশি ত্রিপুরা, এইসব জায়গার মানুষদের মধ্যেও এই মনসা ভাসানের নাচ, তারা ধর্ম করুন না করুন, যেখানে এখানে সবাই বলছেন লোকায়ত ধর্মের, এটা একটা খুব অঙ্গাঙ্গী বিষয়। এই সঙ্গে এই যে আমাদের লোকায়ত সংস্কৃতিতে আব্বাসউদ্দিন থেকে শুরু করে আমাদের যে লোকায়ত সংস্কৃতি, আমাদের কিংবদন্তি অমর পাল আছেন, নবনীন দাসের পুত্র পূর্ণদাস আছেন, এদের যে ধারাটাকে, সেই ধারাটার সঙ্গে একটা, ইনি যেটা বললেন, দেব যেটা বললেন, এর একটা বিশ্বায়িত ধারণা, গ্লোবালাইজড একটা ধারণা। এবং এখানে আরেকটা যেটা সব থেকে বড় বৈশিষ্ট্য, সমস্ত দেশজ যন্ত্রের ব্যবহারের সঙ্গে একটিবারও কিন্তু খুব প্রয়োজন ছাড়া কোনো বিদেশি যন্ত্রর ও ব্যবহার করতো না। এটা কিন্তু ওর সব থেকে বড় বৈশিষ্ট্য। ইম্পর্টেন্ট পয়েন্ট কিন্তু এটা। তুমি যদি দোহারের অনুষ্ঠান দেখো, কোনোদিন কিন্তু ইলেকট্রনিক কিছু থাকে না, গিটার কিছু না। এমনকি যখন দীর্ঘ সময় মানে একাধিকবার দোহারকে আমরা পেয়েছি আমাদের স্টুডিওতে বিভিন্ন অনুষ্ঠানে প্রোগ্রাম করার জন্য, সেক্ষেত্রেও সে একই ছবি আমরা দেখেছি, কোথাও কিন্তু সে মানে একইভাবে ওকে তুলনা করা যায় আমাদের প্রতিমাদির সঙ্গে, প্রতিমা বড়ুয়ার সঙ্গে। প্রতিমা বড়ুয়ার লোকায়ত স্তর নিয়ে তো কোনো বিতর্কের অবকাশ নেই। প্রতিমা দিয়েও কিন্তু কোনো দিন কোনোভাবেই তার
বাদ্যযন্ত্রের ব্যাপারে কম্প্রোমাইজ করেননি। আমি শুনেছি এটা মানে ঢোল প্লেয়ার আসেননি, অনুষ্ঠান বন্ধ, অনুষ্ঠান দর্শনের অনুষ্ঠান। আচ্ছা আচ্ছা। কোনো কোনো কম্প্রোমাইজের প্রতিবাদী কখনো যাননি এখানে। মানে আমার সাউন্ড চাই তো চাই। এখনো একটা খুব ভেরি রেয়ার জিনিস দোহারের অনুষ্ঠানে ব্যবহার হয়, সারিন্দা। এখনো কিন্তু তিনি বাজান, নিরঞ্জন দা এখনো আছেন সেই কোন আমলের সঙ্গে, হ্যাঁ এখনো বাজান কিন্তু, হ্যাঁ। এবং মৃগ, ঢোল, অমিত, দোতারা, ব্যঞ্জ, মানে পুরোটাই কিন্তু অ্যাকোয়াস্টিক। একেবারেই লোকায়ত যে ফর্মগুলো এবং সেটাকে কিন্তু সেই আজ থেকে 50, 60, 100 বছরের জায়গায় ও ধরে রাখেনি, সেটাকে আধুনিক করেছে, সেটাকে কিন্তু সেই সমকালীন আসল করেছে। আসল চেহারাটা রেখে, আসল ছবিটা চেহারাটা রেখে একদম। এখন ওর সঙ্গে যে জায়গাগুলোতে আমার হয়তো বিতর্ক হতো, ওদের সঙ্গে হয়তো কখনো ঝগড়া হবে, সেটা হচ্ছে যে গানের ফরমেশন নিয়ে। বিশেষ করে ও যখন গণনাট্যের কিছু গান ব্যবহার করেছে, কোনো কোনো শব্দের অদল বদল করেছে, আর যেটা নিয়ে ওর সঙ্গে খুব ঝগড়া হতো। আজকে আমার মনে হচ্ছিল সেই অগ্নিশিখা ভেদ করে ও সেই যদি আবার ঝগড়াগুলো উঠে আমি আসে। শুনবো গৌতম দা, আপনার কাছে আসবো। তবে যে বিষয়ে বারবার বলছি যে শিল্পী কালিকা প্রসাদ এবং একই সঙ্গে মানুষ হিসেবে কিরকম ছিলেন। সত্যি যে ধরনের গান শুনেছি আমরা যখন তাকে দেখেছি শিল্পী হিসেবে স্টেজের ওপর, যেভাবে উদার কণ্ঠ শুনেছি, কিন্তু যখন বন্ধু বান্ধব বান্ধবীদের সঙ্গে মিশেছেন সেই কলেজ ক্যাম্পাসের কালিকা প্রসাদ, অতটাই কি গম্ভীর ছিলেন? শাওলি রয়েছেন আমাদের সঙ্গে, আমি শাওলির কাছে আসবো। তবে তার আগে আমাদের একটা নিতে হবে ছোট্ট বিরতি। আপনার সঙ্গে থাকুন। এগো নিশি প্রভা হইলে আমার উমা ঘরে রবে না, হায় রে নবমী নিশি প্রভাত হইও না, না ছেড়ে দেব না, না 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 ছেড়ে দেব না। ফিরে এলাম বিরতির পর। আমাদের আজকের আলোচনা হৃদ মাঝারে কালিকা প্রসাদ এবং তাকে আমরা স্মরণ করছি কোথাও কিভাবে মানুষ কালিকা প্রসাদ এবং শিল্পী কালিকা প্রসাদ। আমাদের সঙ্গে রয়েছেন, আমি মনসুর বাবা আমাদের সঙ্গে রয়েছেন এবং ভীষণ রকমভাবে কোথাও স্মৃতিতে ভারাক্রান্ত তিনি। বিভিন্ন সময়গুলো কিছুক্ষণ আগে বলছিলেন যে ছেলে মানুষের মতো ছিলেন কালিকা প্রসাদ, ছেলে মানুষের মতো এসে বায়না করতেন, কথা বলতেন। সত্যি সেই মানুষটা, তার এই সংগ্রাম, তার লড়াই, তার বাংলা গান, তার যে বাইরের যে মোড়ক, যে আবরণ, তার বাইরের ভেতরের মানুষটা, সে কি কথা বলতো। আমাদের সঙ্গে রয়েছেন শাওলি। শাওলি, কলেজের যদি কালিকা প্রসাদের দিকে আমরা মানে একটু কথা বলি, মানে সেই বন্ধুত্ব, সেই কথা, তুমি কিছুক্ষণ আগে বলছিলে যে এখনো পর্যন্ত ফোন নাম্বার কেউ চাইলে ভুল করে তোমার নাম্বারই দিয়ে দেয়, তোমার নামের কারোর অন্য কারোর ফোন নাম্বার চাইলে। বেশ কয়েক মাস আগে প্রমিতা মল্লিক কালিকাকে ফোন করে শাওলিদির নাম্বার চেয়েছিলেন, তো কালিকা ভুল করে আমার নাম্বার পাঠিয়ে দিয়েছিল। তারপরে প্রমিতা দি আমাকে এর মধ্যে ফোন করে বলেন যে শাওলি এই ব্যাপার, আর আমি তো শম্ভুবাবুর এরকম, আর যে হ্যাঁ আমি বুঝতে পেরেছি। বলতেই হ্যাঁ কালিকা আমাকে ফোন করেছে, শাওলি আমি একটা গন্ডগোল করেছি, এরকম প্রমিতা দি এই নাম্বার চেয়েছিল, কিন্তু প্রমিতা দির নাম্বার এখন আর লাগছে না। প্রমিতা দি অ্যাকচুয়ালি আমাকেই ফোন করেছিলেন। কেমন কলেজ সেই দিনগুলোতে, কলেজের দিনগুলোতে, ইউনিভার্সিটির দিনগুলোতে কিরকম দেখেছি? একটু আগে ওরা যেমন বলছিলেন যে গৌতম দা যে আসলে বোধহয় ওপার বাংলার মানুষ, বা অত আকাশ বাতাসের মধ্যে, পুরো অত জল হাওয়া, ফ্রেশ হাওয়ার মধ্যে বড় হয়েছিল বলেই বোধহয় মনটা ওরকম অত বড় ছিল। আর আমরা যখন দেখেছি তখনও যাদবপুর থেকে পাস আউট হয়ে গেছে। আসলে ঋতুচেতা, আজকে দেখছিলাম তোমাদের চ্যানেলে, ঋতুচেতা অদ্ভুতভাবে কালিকার দিকে তাকিয়ে আছে। তো আসলে ঋতুচেতা আমরা একসাথে বাংলা ডিপার্টমেন্টে ছিলাম, তো সেই সূত্রে কালিকা যাদবপুরে আনাগোনা আসা যাওয়া। তো আজকে এমনই একটা দিন যে আজকে বোধহয় বেশ কয়েক মাস পরে লাস্ট তোমাদের এই স্টুডিওতেই কালিকা, আমি, মনি, আমরা সব নবমীর প্রোগ্রামে একসাথে হচ্ছিলাম। যখন ব্রেকে তুমিও যেটা বলছিলে একটু আগে যে আমি যখন বারবার বলছিলাম এই তোমার প্রেমের সাক্ষী আমি, তখন আমাকে বারবার বলছি তুমি কোন প্রেমের সাক্ষী আমার। তো অনেকগুলো তো আছে, তুই কোন প্রেমের সাক্ষী? হ্যাঁ, তো একেবারেই রসিক, আসলে রসিক, প্রেমিক এবং উদার মনের না হলে এইভাবে একটা আলাদা, একদম একটা আলাদা জনার নিয়ে এইভাবে এত বিস্তৃতভাবে কাজ করা। এবং আমি যখন মহুল শুরু করেছিলাম, মহুল শুরুর আগে থেকে যেহেতু ওকে চিনি, তো মহুল যখন আমি একটি আবৃত্তির দল শুরু করলাম, আবৃত্তির ব্যান্ড শুরু করলাম,
ওকে প্রথম যখন বলেছিলাম এরকম আরম্ভ করছি, তুমি বিশ্বাস করবে না, ফোনে ও আমাকে বলেছিল যে এই শোনো, তুমি ওই কি দুগ্গি দেখলাম সাসে কি ঠাকুর দেখলাম সাসা, এইটা কিন্তু রেখো। এবং আমি এটা জানি না কালিকা, আমার তো এই ব্যাপারে এত কোনো জ্ঞান নেই। তো বললো যে আমি তোমাকে বলছি, ফোনেই পুরোটা লিখে দিল। আমাকে বললো তো আমি এক্ষুনি বলছি, তুমি এক্ষুনি লেখো। তো এরকম মাঝে মধ্যে প্রচুর। এবং যখন ওরা সব আলোচনা করছিল যে সত্যি যখন এই লোকায়ত ফর্মটা নিয়ে ও কাজ করছে, তখন ইজেডসিসিতে আমার মনে আছে, আমার তখন সঙ্গীত মেলা হচ্ছে, দোহারের পাশেই আমরা তখন স্টল নিতাম রবীন্দ্র সদন চত্বরে। প্রায় দিনই শেষের দিকে, রাত্রির দিকে যখন সবাই একসাথে বাড়ি ফিরতাম, বারবার বলতো যে এরকম শ্যামল ইজেডসিসিতে এসো। ও তখন বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে লোকায়ত শিল্পী নিয়ে এসে তাদের সাথে রিসার্চ করে এইভাবে যে এত বড় একটা কাজ করে যাচ্ছে। আসলে মানুষটা খুব মানে গানের সাথে সাথে খুব ছুটছিল, এত ছুটে এইভাবে এত অল্প সময় একটা অল্প স্প্যানের জীবনে এত কাজ করে গেল। আমার আজকে সকাল থেকেই মনে হচ্ছিল যে একটা কোথাও দেখা হলে ধাক্কা দিয়ে বলি যে আজকে সন্ধ্যের এই অনুষ্ঠানটার কি হবে, এবার জানি না কি হবে এরপর। আমার এই জায়গাতেই আমার দেব, সৌরভ রয়েছেন, অবশ্যই আপনিও রয়েছেন, গৌতম দেব এবং মনসুর ফকির। আমাদের সময় যেহেতু কম, খুব অল্প সময় এই মাপের মানুষকে ধরা সম্ভব নয়, অন্তত আজকের দিনে তো নয়। আমার প্রত্যেকের কাছেই প্রশ্ন যে শিল্পী হিসেবে, আমরা যখন শিল্পী কালিকা প্রসাদের কথা বলছি, তখন শিল্পী হিসেবে অন্যের শিল্প, অন্যের গান, অন্যের সুর, অন্যের জনার, সেটাকে কতটা রেসপেক্ট দিতে পারতেন কালিকা প্রসাদ, যে কারণে নিজে তিনি সমস্ত ক্ষেত্রের, গানের জগতের ক্ষেত্রে আজকে এই জায়গায় পৌঁছেছিলেন? এটা ছিল সব থেকে বড় বৈশিষ্ট্য, অন্যকে স্বীকৃতি দেওয়া। কোনো কোনো ক্ষেত্রে হয়তো বলা আমাকেও ছাপিয়ে গেছে, এই যে ঔদার্য, এটা ছিল ওর জীবনের সব থেকে বড় বৈশিষ্ট্য। দেব, তোমরা কি আসলে যেহেতু একসঙ্গে দীর্ঘদিন কাজ করেছে এবং অন্য নানা রকম শো, নানা রকম গান, রবীন্দ্রসঙ্গীত, ব্যান্ড, সবের মাঝখানে সেইভাবে কালিকা প্রসাদকে আমাদের কিভাবে সহজে উৎসবে কালিকা আসতো গান গাইতো। এবং আমাদের যেভাবে প্রয়োগ করি, আমরা বাংলা লোকগানকে একটা ওয়ার্ল্ড মিউজিক জনে রিপ্রেজেন্ট করি, উইথ ড্রামস, বেস গিটার, সঙ্গে দোতারা একতারা বাঁশিও থাকে। এবং ও যেটা করে, ও সবসময় অ্যাকোয়াস্টিক ট্র্যাডিশনাল ইনস্ট্রুমেন্ট নিয়ে কাজ করে। এটা নিয়ে আমাদের একটা বিরোধ বলবো না, আমাদের একটা মত পার্থক্য ছিল। ও বলছিল এটাও সম্ভব, এভাবেও করা যায়। আমি বলছিলাম না, এটা করতে গেলে এভাবেই করা উচিত। এটা যদি বাদ দাও, গবেষণার জায়গা থেকে এবং প্রয়োগের জায়গা থেকে কিন্তু কোনো মতবিরোধ ছিল না। এবং সবচেয়ে বড় হচ্ছে স্ট্রাকচারাল জায়গা এবং অন্যকে অ্যাপ্রিসিয়েট করা। 26শে ফেব্রুয়ারি কেরল ত্রিবান্ডামে আমাদের একটা ন্যাশনাল ফোক ফেস্টিভ্যাল, আমাদের একটা সহজের একটা বেঙ্গল ফোককে রিপ্রেজেন্ট করা ছিল। আমি ফেসবুকে যাওয়ার আগে দিয়েছি, ও দেখেছে, দেখে হি হিমসেলফ কল্ড মি 25 তারিখ বা 24 তারিখে, তুমি কোথায়? কেবল আমি বললাম না, আমি তো যাবো কালকে। খুব ভালো খবর পেলাম, এটা মালায়ালামরা একটু জানুক যে এরকম একটা হতে পারে। হ্যাঁ, তারপর আবার জিজ্ঞেস করলা যে কি ফর্ম নিচ্ছ, কি ড্রাম ট্রাম নিয়েই যাচ্ছ নাকি না সেই এবার একটা ট্র্যাডিশনাল? না, ট্র্যাডিশনাল তো থাকছেই, যন্ত্র সঙ্গে একটু মানে আমাদের যে জনা সেটাই থাকছে। সৌরভ কিছু আগে বলছিল যে প্রতি ক্ষেত্রে বিভিন্ন শো বা বাইরের কিছু হওয়ার আগে একটা করে এসএমএস আসতো হ্যাঁ, মানে কালিকা এই খবর পেতাম, এই মনি কোথায় কোথায় গেল রে, কোন কোন দেশ গেল রে, ঠিক খবর চলে আসবে, ঠিকঠাক গানগুলো গাইছে। আর আমার যেটা কষ্ট লাগে কি জানো তো, আমরা খুব কম মানুষজন আছি যারা কলকাতায় থাকি, হয়তো এখন মাঝে মধ্যে থাকি কলকাতায়, বাইরে থাকি ম্যাক্সিমাম সময়, কিন্তু গ্রাম বা এরকম একটা প্রান্তিক অঞ্চল থেকে উঠে আসা যারা আঞ্চলিক ভাষায় কথা বলতে ভালোবাসেন, কালিকা ওয়ান অফ দেম। ঠিক ঠিক। বাড়ির লোকজন কথা হচ্ছে সবসময় কি থাকে না রে, আঞ্চলিক, মানে সেটা আমরা সেই সিলেটি, মানে কোথাও সেই হ্যাঁ, শহুরের প্রভাব বা শহুরে আদব কায়দারা তাকে কোনোভাবে প্রভাবিত করেন। সেই তুমি ভাবো লন্ডনের রাস্তায় যদি হিঙ্গলগঞ্জের কারোর সাথে দেখা হয়, আমি তো আঞ্চলিক বলবোই, সে খুব পার্সিটে হলেও বলবো। এর দ্বিতীয় মানুষটা ছিলেন আমার জানা কালিকা প্রসাদ। এবং এই জায়গা থেকে বোধহয় মনসুরদা, তুমি কিছুক্ষণ আগে বলছিলেন আপনি যে এখনো সেই শিশুর মতোই আপনার কাছে আসতো, শিশুর মতোই বায়না করতো, কথা বলতো। একদম। আমরা তো শিল্পী কম বেশি গান গেয়ে থাকি, আমরা দেব আছে, সৌরভ আছে, সবাই আমাদের বাংলা যে শিল্পী আর কি, ভাটিয়ালি হতে পারে, পল্লী গীতি, যে শিল্পী কীর্তন হতে পারে, সারি জাঙ্গা, আমরা কিন্তু সবাই শিখি বসে আছি। দিদি আমি দেখেছি মনসুরদা এত সুন্দর গান আমাকে শেখাবেন। এই যে জায়গাটা আমি জানি যে বাংলার একটা গৌরব, আমি মনে করি কালিকা দেখে যে বাংলার একটা নিঃসন্দেহ একটা উজ্জ্বল নক্ষত্র, তারা, মানে সেনাথ, আকাশের চাঁদ। কিন্তু শিখতে আমাকে মনসুরদা শিখে দাও না। আমার বাড়িতে আমার কিছু, আমি ওর বাড়িতে আমাকে লিখেছিল আলম ফকিরের গান ক্যাসেট করা আছে প্রথম থেকে, বাড়ির কাছে আশিনগর, কে কথা কয় নড়াচড়ে, বিভিন্ন গান আমার কাছে ক্যাসেট। এবং সে সময় আব্দুল করিম শাহর গান নিয়েও নানা রকম চর্চা হচ্ছিল।
খুব সিরিয়াস পালাগান, দরবেশি গান একটি সমস্তর প্রোডাকশন পাশাপাশি যখন হচ্ছে লালন রবি ঠাকুরকে নিয়ে আমরা তো সাক্ষী ওই দিনগুলোর, যে একটা গানের কোন গায়কিতে যাব, ধরো চোর হাওয়ার ঘরে ফাঁদ পেতে, সুরটা আমাকে দিলেন, মানে হ্যাঁ। আমাকে জানতে এবার তার যে পরিবর্তিত রূপগুলো আছে সেগুলোকে আমরা সব বাদ দিচ্ছি, কে কোনটা কোনটা বাদ বাদ দিয়ে 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 যেটা একদম পুরনো আক্ষর Crude form এ সেটাকে ভাবে। ক্রুড ফর্মে আমরা একদম। তুলে আনা। তো এই বাছাই করার কাজটা যিনি করতে পারতেন না, মানে আমরা শিখি মানুষ সবাই খুব বসে কমে আছি। যাচ্ছে, এখন তো সবাই গেয়ে ফেললেই শিকার কোনো খুব প্রোগ্রাম হয়ে যায়। শেখার একটা শিখার চেষ্টা ভালো করে বলতে একটা হবে। কথা বলেছে, এই একেবারে আদি রূপটা ধরা, বিশেষ করে এখানে লোকায়ত বিষয় নিয়ে আমাদের এপার বাংলায় যিনি কিংবদন্তি তুল্য গবেষক সুধীর চক্রবর্তী এবং ওপার বাংলায় প্রফেসর আবুল হাসান চৌধুরী, এই দুজনের যে গবেষণার নির্যাসটাকে ওর মধ্যে একটা প্রতিফলিত নিশ্চয়ই। তো প্রতিফলন সেই কারণে করতে হয়তো পেরেছে। আজকে কালিকা প্রসাদ এই জায়গাতে, তবে নিঃসন্দেহে একটা শুরুতেই যেটা দিয়ে শুরু করেছিলাম আমরা, যে পথ দুর্ঘটনা, মর্মান্তিক পথ দুর্ঘটনা, আমরা এটাই প্রার্থনা করি দোহারের বাকি যারা রয়েছেন তারা প্রত্যেকেই সুস্থ হয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরুন। তবে এই ক্ষতি নিঃসন্দেহে অপূরণীয়, এবং যেরকম মনসুর বাবা বারবার বলছেন যে কোথাও সেই নক্ষত্রের মতোই উজ্জ্বল হয়ে থাকবে কালিকা প্রসাদ আমাদের মধ্যে, এবং আজ কোথাও সেই নক্ষত্র পতন হলো। আবার আজকে স্মৃতি চারণা কালিকা প্রসাদ ভট্টাচার্যকে নিয়ে অবশ্যই কালিকাদা আমাদের এখানেই আমরা শেষ করব। না না ছেড়ে দেব না।